তো এটা কি ঠিক আছে নাকি লেখাটা? কিছুই করি নাই আমি, টিটাকে বামে রেখেছি, কারণ এই টিটাই তো এই টি একই সময়, একই একটা নির্দিষ্ট সময়, তার একটা এক্সও আছে একটা ওয়াইও আছে। টিটাকে বামে রাখলাম এক্স বাই ভি এ, তারপরে এই জিনিসটাই আমি এখানে বসাই দিলাম, তাহলে হাফ জি এক্স বাই ভি এ হোল স্কোয়ার। ভি এটাকে এখন আমি বামে রাখতেছি, কারণ আমার তো কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি বের করতে হবে, ঠিক আছে? তখন জিনিসটা বোধহয় এরকমই আসে, জি এক্স স্কোয়ার বাই টুয়াইস ওয়াই। তাও আমরা একটু মিলাই নিই। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই যে ভি এ সমান রুট ওভার জি এক্স স্কোয়ার বাই টুয়াইস ওয়াই, এটা হলো অ্যাকচুয়াল ভেলোসিটি। অ্যাকচুয়াল ভেলোসিটি ভি এ সমান রুট ওভার জি এক্স স্কোয়ার বাই টুয়াইস ওয়াই। তাহলে এখন একজন আমাকে বলেন, এই অ্যাকচুয়াল ভেলোসিটিটা মাপতে হলে আমার কি কি জানতে হবে বলেন তো? এটা দেখে বলেন, এটা দেখে বলেন তো। জানতে হবে। হ্যাঁ, ভেরি গুড। এক্স আর ওয়াই জানলেই হবে, তাই না? আর এক্স আর ওয়াইটাই কি কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। তাহলে আমার এমন একটা সেটআপ আছে, এমন একটা স্কেল আছে, যেই স্কেলটা দিয়ে ডানে বামেও মান নেওয়া যায়, উপরে নিচেও মান নেওয়া যায়। একটা স্কেল আছে আর একটা নিডেল আছে। হ্যাঁ, তো যখন পানিটা বের হবে, ওই স্কেলটার মধ্যে যে নিডেলটা আছে, মনে করেন আপনি এইখানে একটা বিন্দু ধরছেন, এটাই সেই পি পয়েন্ট আপনার জন্য। যার 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 বিন্দু আলাদা, গ্রুপ ওয়াইজ বিন্দুগুলো আলাদা। তো একটা গ্রুপ ধরছে এইটা, একটা র্যান্ডম এই বিন্দুটাকে সে ধরছে, তার এক্স ওয়াই সে জানতে হবে, তাই না? এটা এটা না জানলে তো বিয়ে বের করতে পারবে না। এক্স ওয়াই জানার জন্য সে কি করবে, ওই নিডেলটাকে সে ডানে নিবে, ডানে নিয়ে নিচে নিবে, এটার মধ্যে সে ইয়ে করবে, টাচ করাবে নিডেলটাকে। তাহলে কয় ঘর ডানে নিল সেটাই এক্স, কয় ঘর নিচে নিল সেটাই হলো ওয়াই। ওখানে এক্সপেরিমেন্টাল সেটআপের মধ্যে এমন একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে ডান বা উপর নিচ মাপা যায়। তার মানে আসলে ওইটা দিয়ে কোঅর্ডিনেটটা মাপা যায়। তাহলে কোঅর্ডিনেটটা মেপে ফেললেই সে অ্যাকচুয়াল ভেলোসিটি ভি এটা বের করে ফেলবে। আর থিওরিটিক্যাল ভেলোসিটি ভিটিটা বের হবে কিভাবে? বার্নৌলিস ইকুয়েশন দিয়ে। বার্নৌলির থিওরামটা অ্যাপ্লাই করলে, যেটা আমরা এক্সপেরিমেন্ট 4 এ অলরেডি করছি, ভিটি ইকুয়াল টু রুট ওভার 2gh, এটা আমরা করেছি। হ্যাঁ, 4 এ ভিটি ইকুয়াল টু রুট ওভার 2gh, যেখানে h হচ্ছে এই জিনিসটা। এটা তো কুইজেও আসছে যে এটা হলো h বা অ্যাকচুয়াল হেড, আর অ্যাকচুয়াল হেডের সাথে অবজার্ভ হেডের সম্পর্কটা হলো অবজার্ভ হেড বিয়োগ হেড কারেকশন হচ্ছে অ্যাকচুয়াল হেড। ঠিক আছে, এটা আমি এই পাতায় আবার লিখি। এই যে এইচ, এটা হচ্ছে অবজার্ভড বিয়োগ কারেকশন করলে আসবে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল, এই বড় এইচটার নাম হচ্ছে অ্যাকচুয়াল হেড। এটা হচ্ছে অবজার্ভ হেড বিয়োগ হেড কারেকশন। ঠিক আছে, তাহলে এখন তাহলে পরের কাজটা কি? যে কোনো কোএফিসিয়েন্টই হলো, যে কোনো কোএফিসিয়েন্টই হলো কি বলেন? অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল। এনি কোএফিসিয়েন্ট is the ratio between, এটা কি উঠে, অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল, এটা হচ্ছে এটা সংজ্ঞা। এখন আপনি আপনি চাচ্ছেন এটা বের করতে, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি বের করতে চান। তাহলে আপনি আসলে কি চান? অ্যাকচুয়াল ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, ভেলোসিটি ভেলোসিটি। ঠিক আছে, তাহলে সেটা কত? এটা, তাই না? এটা, এবং এটা একটু কাটাকাটি করলে জি টি এগুলো অনেক কিছু কাটাকাটি যায়। এখানে থাকে হলো রুট ওভার এক্স স্কোয়ার বাই
4YH মনে হয় এটা থাকে, একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে সিভি √x²/4YH দেখছেন। সিভি পর্যন্ত আসতে হলেও আমাকে এক্স আর ওয়াই জানতে হবে এবং অ্যাকচুয়াল হেডটা জানতে হবে, তাইলেই আমার সিভিটা বেরোয় যাবে। সিভিটার একটা রেফারেন্স ভ্যালু আছে 0.95 থেকে 0.99, এই ভ্যালুগুলো একটু মনে রাখেন, এগুলো অনেক সময় অবজেক্টিভে আসে। ঠিক আছে, আর হেড লসের একটা, এখান থেকে একটা হেড লস বের করার একটা ইকুয়েশন আছে, কিছুই না, এই সিভিটা 1 - CV² ইন্টু ক্যাপিটাল এইচ। ঠিক আছে, তাহলে আমরা একটু অবজেক্টিভটা দেখি, খুবই ছোট এক্সপেরিমেন্ট। প্রথমটা হলো টু ফাইন্ড সিভি ফর দ্য ওরিফিস। আমি বলছি যে এই পুরো জিনিসটা হচ্ছে ওরিফিসের জন্য, ওরিফিসের জন্য সিভি বের করা। তাহলে সিভিটা বের হয়ে গেল, এই যে সিভি বাই কোঅর্ডিনেট মেথড। আপনি এক্স আর ওয়াই দিয়ে কাজটা করতেছেন, এই জন্য বাই কোঅর্ডিনেট মেথড। ঠিক আছে, তারপরের অবজেক্টিভটা হলো টু ফাইন্ড হেড লস। এই যে হেড লস, হেড লসের ইকুয়েশনটাও আমি লিখে দিচ্ছি। এইটা সেই একই একই এই টার্মগুলো দিয়ে জিনিসটা বেরোচ্ছে এখানে। এই যে আপনারা তো এখন 361 করে ফেলছেন, তার মানে 221 করে ফেলছেন। ফ্লুইড মেকানিক্স পড়া হয়ে গেছে। ফ্লুইড মেকানিক্সে এইরকম একটা ইকুয়েশন আপনি দেখছেন, হেড লস ইকুয়াল টু, এরকম একটা ইকুয়েশন দেখেছি না? জি ম্যাম। এটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক ছিল, ডার্সি ওয়েজবেগ ইকুয়েশন, যেটা দিয়ে আমরা হেড লসটা বের করি। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আপনি দেখেন আসলে হেড লসটা কার ফাংশন। এই এফটা হলো ফ্রিকশন ফ্যাক্টর, এটা একটা সংখ্যা, এটা একটা কনস্ট্যান্ট। এলটা হলো পাইপের লেন্থ, ডিটা হলো পাইপের ডায়া। এই সব পূর্ণ জিনিসটাকে কিন্তু একটা কনস্ট্যান্ট কে লেখা যায়, কে, এবং v²/2g লেখা যায়। আর v²/2g হলো ভেলোসিটি হেড। তার মানে আসলে হেড লসটা হলো ভেলোসিটি হেডের ফাংশন, ফাংশন অফ ভেলোসিটি হেড। হ্যাঁ, এফ মানে এই এফ না, এটা হলো ফাংশন, ফাংশন অফ ভেলোসিটি হেড। অর্থাৎ ভেলোসিটিতে যদি কোনো উপর নিচ থাকে, অ্যাকচুয়াল আর থিওরিটিক্যাল এরকম কিছু যদি থাকে ভেলোসিটি, তাহলেই সেখানে একটি হেড লসের সৃষ্টি হয়। আমাদের এখানে যেহেতু এটা হয়েছে, আমরা যেহেতু এখানে ভেলোসিটির একটা তারতম্য দেখতে পাইছি, অ্যাকচুয়াল এবং থিওরিটিক্যালের মধ্যে একটু তফাৎ আছে, 95.95 থেকে 0.99 এর মধ্যে আসবে জিনিসটা, তার মানে অল্প একটু 19-20 আছে। তার মানে এখানে একটা অল্প একটা ছোট্ট একটা হেড লসও বেরোবে, সেটা হচ্ছে 1 - CV² ইন্টু অ্যাকচুয়াল হেড। এরপরে দেখি কি আছে। এই দুটো অবজেক্টিভ হয়ে গেল। এরপরে আছে হচ্ছে দুটা গ্রাফ আছে, একটা হলো প্লেন গ্রাফ আর একটা হলো লগ লগ গ্রাফ। হ্যাঁ, তাহলে আমরা একটু গ্রাফ গুলা বলি কিভাবে হবে। প্রথমটা আমরা সবসময় আঁকাবো লগারিদমিকটা। গ্রাফ 1 হলো VA ভার্সেস H ইন লগ লগ। তাহলে এখন এটা আঁকাতে হলে আমাকে একটা থিওরি জানতে হবে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। এই যে দেখেন, এটাই হলো সেই কি ক্যালিব্রেশন ইকুয়েশন, একদম আগের মতো। ওই ভেঞ্চুরিমিটার থেকে এই জিনিস আপনি আঁকায় আসতেছেন, আপনার জন্য একদম পুরাতন জিনিস। ক্যালিব্রেশন ইকুয়েশন, ক্যালিব্রেশন ইকুয়েশন পর্যন্ত আসার পরে হচ্ছে দুই পাশে লগ নিতে হবে।
হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু এই যে c যোগ mx, y ইকুয়াল টু mx যোগ c। তারপরে আমি যখন আমার ডাটা শিটের পয়েন্টগুলা দিয়ে, ডাটা শিটের মধ্যে VA আছে, H আছে, এগুলা দিয়ে আমি যখন এই গ্রাফটা আঁকাবো লগারিদমে, এই যে VA H এবং এটা লগ লগ পেজ, তারপরে আসলে লগ VA লগ H, এই গ্রাফটা যখন আঁকাবো তখন এরকম একটা লাইন আসবে, এরকম একটা লাইন আসবে। সেই লাইনের এই যে এই পার্টটা, এটাই হচ্ছে লগ C, এবং সেই লাইনের যে ঢালটা, স্লোপটা, সেটাই হচ্ছে এই যে n, এবং nটা দেখেন আজকেও আপনার আসবে কিসের কাছাকাছি? হ্যাঁ, হাফ, তাই না? এই যে nটা হলো এক্সপোনেন্ট, এই যে nটা হলো পাওয়ার, পাওয়ারটা এখানে কত আসছে? হাফ, তাই না? তার মানে আজকেও আপনি যখন গ্রাফটা আঁকাবেন, আপনারা ভালো সুন্দর গ্রাফ আঁকাইছেন, আমি দেখছি 0.48, 0.52 এরকম ভালো ভালো ভ্যালু আনছেন, ইটস ওকে। একদম এক্স্যাক্টলি 0.5 তো আসবে না, 0.48, 0.52, কেউ কেউ একটু বেশি এনে ফেলছে, 0.89 আনছে, ওদেরটাই আমি লিখে দিছি যে টু হাই ভ্যালু। হ্যাঁ, এত বেশি আনা যাবে না, 0.58 পর্যন্ত ঠিক আছে। তাহলে এই ভ্যালুটাও ওরকমই হবে, কারণ আপনি যদি এটা খুব বেশি এনে ফেলেন, তাহলে আপনার পরের সবগুলা এই ক্যালকুলেশনই ওটা এফেক্ট আসবে এবং এটা কিন্তু ভুল আসবে। এই জন্য এন এর ভ্যালুটা আমার একটু 0.48 থেকে 0.58 এর মধ্যে রাখা ভালো, আর এন এর আদর্শ ভ্যালুটা হলো হাফ। এবং লগ সি থেকে, লগ সি কে অ্যান্টি লগ করলে আসবে সি, আর সি এর সাথে কার সম্পর্ক? সিভি। এবারে দেখেন সি এর সাথে সম্পর্কটা হলো সিভি এর, এই যে দেখেন সিভি ইন্টু রুট ওভার 2g হচ্ছে সি। তাহলে আপনি যদি সি পর্যন্ত আসতে পারেন, সি বাই রুট ওভার 2g করলেই পেয়ে যাবেন সিভি। এই যে দেখেন এখানে সিভি ইন্টু রুট ওভার 2g কে আপনি লিখছেন সি। তাহলে কেউ যদি সি পর্যন্ত আসতে পারে, সি পর্যন্ত সে কিভাবে আসবে? অ্যান্টি লগ করলে সি পর্যন্ত আসতে পারবে, অ্যান্টি লগ করে সে সি পর্যন্ত আসবে, তারপর সি বাই রুট ওভার 2g করলেই পেয়ে যাবে কি? সিভি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কুইজে প্রশ্ন আসে। দেখেন কুইজের প্রশ্নটা কিরকম আসে, ভি ভার্সেস এইচ আঁকাইতে বলছে নাকি কিউ ভার্সেস এইচ আঁকাইতে বলছে, এটা দেখে আপনাকে উত্তর করতে হবে। যদি আপনার প্রশ্নটা আসে ভি ভার্সেস এইচ মানে ভেলোসিটির গ্রাফ, ঠিক আছে, ভি ভার্সেস এইচ মানে ভেলোসিটির গ্রাফ, তখন কিন্তু সেখান থেকে সিভি আসবে, এই যে সিভি। আর যদি বলে কিউ ভার্সেস এইচ ডিসচার্জের গ্রাফ, তখন সেখান থেকে আসে কে? সিডি। এগুলো একটু মনে ভুলে টুলে গেছেন, ভুলা স্বাভাবিক, কারণ মাঝখানে মিট গেছে। সামনে যখন আবার ফাইনালের জন্য পড়বেন তখন আপনি এটা আবার মনে করবেন, বা যখন রিপোর্টটা লিখবেন তখনই আপনার মনে হয়ে যাবে অটো, যে ও আচ্ছা আমি তো আগে আগে আঁকিয়েছিলাম ডিসচার্জের গ্রাফ। আগে যে গ্রাফগুলো আঁকাইতাম, নিজের রিপোর্ট নিজে উল্টাইলেই দেখবেন যে আগের গ্রাফটা হলো কিউ ভার্সেস এইচ। এই যে আমি যে কথাগুলো বলতেছি আবল তাবল কথা না কিন্তু, এই যে কিউ ভার্সেস এইচ এক্সপেরিমেন্ট 4 এ, এবং ফাইন্ড সিডি। কিন্তু আজকের গ্রাফটা হলো, এই আপনারা আছেন তো নাকি চলে চলে গেছেন? কথাটা তো বলেন। আজকের গ্রাফটা হলো ভি ভার্সেস এইচ, ভি ভার্সেস এইচ হলে কিন্তু গ্রাফটা হবে সিভি নট সিডি। ওকে, এটাই আমি বারবার বলতেছি যে এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে ফেলে, এটা কিন্তু ওরা বেখেয়াল থাকলে ভুল হয়ে যাবে, এটা থেকে কিন্তু কুইজের প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা পরের গ্রাফটা হলো, পরের গ্রাফটা খুব সহজ, ভিএ ভার্সেস ভিটি, এরকম গ্রাফও আমাদের আঁকানো হয়েছে। এটাও হলো আমাদের ডাটা শিটের পয়েন্ট দিয়ে আঁকাতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে যাতে কোনো কনফিউশন না থাকে। গ্রাফ 2, ভিএ ভার্সেস ভিটি
ইন প্লেন গ্রাফ। হ্যাঁ, এটাকে আঁকাতে হবে কোথা থেকে? ফ্রম ডাটা শিট, পয়েন্টস দিয়ে আঁকাতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আঁকাবো? এই যে সিম্পল, বিএ বিটি পয়েন্টগুলো বসাবো, আঁকিয়ে ফেলবো। তাহলে এখান থেকে আবার আসবে কি? কেউ একজন একটু একটু বুদ্ধি খাটায় বলেন কি আসবে? এটা এটা ঢালটা নিলে কি আসবে? সিভি। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি আছে। সিভি। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। এই তো, এটা ঢালটা নিলে আসবে ভিএ বাই বিটি সিভি। অনেকবার এখানে আপনি সিভি বের করতেছেন, একটা হচ্ছে ডিরেক্ট ডাটা শিট থেকে, আরটা হচ্ছে এই গ্রাফটার থেকে এই যে এইভাবে, আরটা হচ্ছে এই গ্রাফটার থেকে এইভাবে। প্রত্যেকটাই আপনি রিপোর্ট লিখবেন, প্রত্যেকটাই আপনি রেজাল্টে লিখবেন আর কি। হ্যাঁ, প্রত্যেকটাই আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে আমি একটু ডাটা শিটটা দেখে আসি। আচ্ছা, অবজেক্টিভ 4টা হয়ে গেল, তাহলে ডাটা শিটটা দেখে আসি। এই যে দেখেন, ডাটা শিটটা ম্যাম খুব কয়েকজন সহজ। ক্লাসে ঢুকতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে আসতে পারছে না। আমি তো অটো দিয়ে রাখছি, সবাই আসতে পারবে। এই মুহূর্তে 41 জন আসছেন, কম আসছেন মনে হয়, 4টা সেকশন, আরো বেশি আসার কথা। ম্যাম ওরা বলতেছে যে ওরা নাকি ক্লাস লিংক দিয়ে ঢুকতে পারতেছে না। ঢুকতে পারছে না? আমি বলতেছি যে আপনাকে তা বলতে 41 জন ঢুকলো কিভাবে? হুম, ম্যাম বললো যে আপনাকে বলতে আপনি পারমিশন মানে অ্যাডমিট করতেন আর কি। না, আমার এখানে এই যে এটা অটো অন করা আছে, এই যে অটো অ্যাডমিশন অন করা আছে। ওকে ম্যাম। এটা অন থাকার অর্থ হলো সবাই নিজের মতো আসতে পারবে, আমাকে কিছু করতে হবে না। এই যে এটা অন করা আছে, এই যে এই যে এই যে এই যে ও এসে গেছে, দেখছেন? দেরি করে আসছে ও। ম্যাম ওরা মনে হয় অন্য মেল দিয়ে ট্রাই করতেছিল এই জন্য। ওদেরকে আরেকবার ট্রাই করতে বলেন। আমি কাউকেই আমি কিন্তু ইয়ে করি নাই, অ্যাডমিট করাই নাই, সবাই নিজের মতোই আসছে। ম্যাম ঢুকতে কিছু করা পারছে। লাগবে না। এখন ঢুকতে পারে, আসতে পারে। জি ম্যাম। হ্যাঁ, আসতে পারবে, অটো অ্যাডমিশন দেওয়া আছে। আচ্ছা, তাহলে ডাটা শিটটা দেখেন, ডাটা শিটের মধ্যে দেখেন কি আছে। আবার কি? আচ্ছা, এখানে কি আছে? ডায়ামিটার অফ দ্য ওরিফিস আছে, হেড কারেকশন আছে। কোনটা কোন কাজে লাগবে বলতেছি। প্রথমে হচ্ছে অবজারভেট। অবজারভেট থেকে অ্যাকচুয়াল হেডটা কিভাবে আসে? কেউ একজন বলেন কিভাবে আসে? হেড কারেকশন থেকে বিয়োগ দিতে হবে। ভেরি গুড, হেড কারেকশন থেকে না, হেড কারেকশনটা বিয়োগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হেড কারেকশন, এই যে যেই জিনিসটার নাম কারেকশন, সেটাকে তো বিয়োগই দিতে হবে আমার। ওইটুক তো কারেক্ট করতে হবে আমার, কার থেকে কারেক্ট করতে হবে? অবজার্ভ থেকে। একটা জিনিস অবজার্ভ করবো, কিন্তু অবজার্ভ করছি ভুল, তাহলে আসলটা অবজার্ভ করতে হলে কি করতে হবে? হেড কারেকশনটা বাদ দিতে হবে। এই তো ক্যাপিটাল। আচ্ছা, এরপরে এই যে ভিটি থিওরিটিক্যালটা কিভাবে বের হবে? √2gh, যেখানে এইচটা হচ্ছে এই যে এইটা √2gh। আচ্ছা, এরপরে হচ্ছে যে এক্স আর ওয়াই, এটা কি মাপবো? এটা হচ্ছে আমার মেজারমেন্ট। একটা হলো হরিজন্টাল কোঅর্ডিনেট, একটা হলো ভার্টিক্যাল কোঅর্ডিনেট, এক্স এবং ওয়াই, এই দুটো মাপবো। মেপে আমি অ্যাকচুয়াল ভেলোসিটিটা বের করবো। অ্যাকচুয়াল ভেলোসিটির একটা ফর্মুলা আছে, এই যে সেই ফর্মুলা √gx²/2y। এই ফর্মুলার মধ্যে বসাবো, আমার অ্যাকচুয়াল ভেলোসিটি বের হয়ে যাবে সুন্দরভাবে। তাহলে এখানে বের হয়ে গেল থিওরিটিক্যাল, এখানে বের হয়ে গেল অ্যাকচুয়াল। আমার সিভিটা হলো অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল। একটুকু জিনিস নিজের মাথায় রাখতে হবে যে কোনো কোএফিসিয়েন্ট হলো অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল, এর রেশিও। থিওরিটিক্যাল বাই অ্যাকচুয়াল না, কিন্তু উল্টা কাজ করলে হবে না কিন্তু। আপনি এটা উল্টা বের করছেন না সোজা বের করছেন, কিভাবে বুঝবেন? একের কম আসতে হবে উত্তরটা।
যেহেতু জিনিসটা একটা পার্সেন্টেজ, জিনিসটা একের কম আসবে, তাইলেই বুঝবেন যে ঠিক আছে। সিভি হলো অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল, এবং হেড লসের একটা ফর্মুলা আছে, এই যে সেটা, এই যে, ঠিক আছে। সবকিছু করে ফেললে এখানে বোধহয় এভারেজ বের করার একটা জায়গা আছে, যে এভারেজ, এই যে সিভি সবগুলো বের করে এভারেজ, এবং গ্রাফগুলো আমরা আঁকাবো কি দিয়ে, এই যে ভিএ, এই যে এইচ, এখানে ডাটা পয়েন্ট আছে, এই যে এখানে ডাটা পয়েন্ট আছে, ভিএ ভার্সেস এইচ লগ লগ গ্রাফ আঁকায় ফেলবো, আবার ভিএ ভার্সেস ভিটি প্লেন গ্রাফ আঁকায় ফেলবো, একদম সহজ। ওকে, একটু করলে এক্সপেরিমেন্ট 5 শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে এক্সপেরিমেন্ট 6। এক্সপেরিমেন্ট 6টা হলো ফ্লো থ্রু এন এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল মাউথপিস। তাহলে আগেরটা ছিল ফ্লো থ্রু এন ওরিফিস, এই যে এটা ফ্লো থ্রু এন ওরিফিস। তার আগে ছিল ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটার, ঠিক আছে। এখন একটা হলো এই যে ফ্লো থ্রু আ মাউথপিস। তাহলে এই যে দেখেন, আপনি এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখেন, দেখে আপনি নিজেই বুঝতেছেন যে সে একদম সবকিছুই মোটামুটি এক, শুধু ডিফারেন্সটা হলো এই জায়গায়, এই জায়গায় ডিফারেন্সটা। এখানে কি ঘটনাটা ঘটছে, আগেরটা ছিল ওরিফিস, এখানে একটা শার্প ছিদ্র ছিল, শার্প একটা কাটা, কোথায় সেটা যে দেখে আসি, এই যে, এই যে শার্প ওরিফিস, ঠিক আছে। কিন্তু পরেরটা হলো মাউথ পিস, যেখানে একটা ছোট্ট পাইপ আছে, এই যে একটা লেন্থ অফ পাইপ এখানে অ্যাটাচড হচ্ছে। তো যখন এক্সপেরিমেন্টটা ল্যাবে করবেন, আপনি নিজেই দেখতে পারবেন যে ওরিফিসটা কিরকম, মাউথ পিসটা কিরকম। মাউথ পিসটার সাথে একটা পাইপ আছে, এবং এই পাইপের একটা মাপ আছে, যে মাপটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা কি, দি if a small tube is attached to an orifice, it is called a mouthpiece. বলছে যে ওরিফিসটা তো আগেই ছিল একটা একটা স্মল হোল, এটার সাথে যদি একটা স্মল টিউব অ্যাটাচ করে দেই আমি, তাহলেই তার নাম হয়ে যাবে মাউথপিস। তবে হ্যাঁ, এই টিউবের লেন্থটা একটা নির্দিষ্ট লেন্থের হইতে হবে। কি বলছে, দ্য স্ট্যান্ডার্ড লেন্থ অফ এ মাউথপিস ইজ 3D, 3 into D, where D is the diameter of the orifice. তাহলে আপনি এটা কি বুঝলেন, সরি, এখানকার ওপেনিংটা বা এই ডায়ামিটারটা যদি হয় ডি, তাহলে তার 3 গুণ 3D পর্যন্ত যদি হয় লেন্থ, সেটাই হচ্ছে মাউথপিস। বলছে ইফ দ্য লেন্থ ইজ লেস দ্যান 3D, যদি এই লেন্থটা 3D এর চেয়ে কম হয়, তখন সেই জিনিসটার নাম হয়ে যাবে ওরিফিস। আর যদি লেন্থটা 3D এর চেয়ে বড় হয়, তখন সেই জিনিসটার নাম হয়ে যাবে পাইপ। 3D এর চেয়ে বড় লেন্থের কোনো কিছু যদি এখানে দেওয়া হয় প্যাসেজ, তখন সেটা আর মাউথপিস থাকবে না, সেটা একটা পাইপের মতো কাজ করবে। আর যদি 3D এর চেয়ে ছোট দেওয়া হয়, তখনও সেটা আর মাউথপিসের মতো কাজ করবে না, সেটা ওই আগের ওরিফিসের মতোই কাজ করবে। বুঝতে পারছেন? এজন্য লেন্থটা হইতে হবে ভিভিআই ইনফরমেশন, আমার বলে বোঝানোর আমার কোনো ক্ষমতা নাই যেটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এটা বুঝাইতে পারবো না। এখান থেকে সব সময় প্রশ্ন হয়, এখানে ডি এর ভ্যালুটা বলে দেয়, বলে দিয়ে বলে যে এটা কি মাউথপিস না ওরিফিস না পাইপ। খুব সহজ, আপনি 3 গুণ দিয়ে দেখবেন, যদি দেখেন যে অনেক বেশি বড় হয়ে গেছে, 3D এর চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে, তখন জিনিসটা পাইপ। আবার 3D এর চেয়ে অনেক বেশি ছোট হয়ে গেছে, তখন জিনিসটা ওরিফিস। কিন্তু 3D এর কাছাকাছি আসছে, পয়েন্টের পর একটু একটু চেঞ্জ, তখন জিনিসটাই হলো মাউথপিস, ঠিক আছে। আচ্ছা, এখন এটার নাম কেন এক্সটার্নাল, এক্সটার্নাল মাউথপিস কেন? কারণ অনেক সময় এই পাইপটা ভিতরের দিকেও থাকতে পারে। এই দুইটা যে প্যাসেজ আপনি অ্যালাউ করছেন, এই জিনিসটা ভিতরের দিকেও থাকতে পারে, তখন সেটা হয়ে যাবে ইন্টারনাল। যেহেতু এরা বাইরের দিকে আছে, সেহেতু এটার নাম হলো এক্সটার্নাল। এবং কেন সিলিন্ড্রিক্যাল? কারণ এটা তো এই যে পুরা এই জায়গাটা অল থ্রু দ্য লেন্থ ফিক্সড, এজন্য জিনিসটা সিলিন্ড্রিক্যাল। আচ্ছা,
এরপরে বলছে যে তাহলে আমার এই জিনিসটা অ্যাড করলে আমার লাভটা কি, আমি কেন অযথা এখানে 3D অ্যাড করলাম? তার কারণ the effect of adding a mouthpiece is to increase the discharge. দেখছেন, এটাই তো আপনার উদ্দেশ্য, ডিসচার্জ বাড়ানো। ডিসচার্জের পরিমাণটা বাড়াইতে হলে যদি ওরিফিস থাকে তাহলে হবে না, তার সাথে আপনাকে মাউথপিস অ্যাড করতে হবে। এগুলো কেন পড়ানো হয় সিভিল ইঞ্জিনিয়ারদের? কারণ অনেক সময় বিভিন্ন পাইপের ডিসচার্জ মাপা লাগবে। ট্রিটমেন্ট প্ল্যান্টে ওয়েস্ট ওয়াটার আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ফুয়েল আছে, বিভিন্ন জায়গায় ডিসচার্জ মাপতে হবে। তো ডিসচার্জ মাপতে গিয়ে দেখলেন আপনি ওখানে ওরিফিস আছে, কারণ আপনি বলতে পারেন যে না, আমার ডিসচার্জ মাপার কাজটা ভালো হবে যদি আমি এখানে মাউথ পিস অ্যাটাচ করে দিতে পারি। ঠিক আছে? এবং এটা কিভাবে ঘটনাটা ঘটে? The pressure at vena contracta is less than atmospheric. So mouthpiece decreases pressure at vena contracta and increases the effective head, and the discharge is also increased. যে ভেনা কন্ট্রাক্টা বলছিলাম যে একটা পয়েন্ট আছে, এই বোল্ড পয়েন্টটাই ভেনা কন্ট্রাক্টা। একটা পয়েন্ট আছে যে পয়েন্টে জেটটা চিকন হয়ে যায়, তো ওরিফিসের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে বাহিরে পড়ে, বাতাসে। দেখে আসি, আমার কথা এমনি বিশ্বাস করার দরকার নেই, দেখে আসেন আপনি। এই যে ওরিফিস, ওরিফিসের ক্ষেত্রে দেখেন এই পয়েন্টটা বাতাসে পড়ছে। বাতাসে পড়ার অর্থ হলো অ্যাটমসফেরিক প্রেসার। যে কোনো পয়েন্ট বাতাসে থাকার অর্থ হলো তার পি বাই গামার ভ্যালু 0, অ্যাটমসফেরিক প্রেসার। কিন্তু যদি এই পয়েন্টটাই এখানে মাউথপিস হয়, তাহলে দেখেন ও একটা বদ্ধ জায়গার মধ্যে পড়ছে। মাউথপিস থাকার কারণে ও একটা পাইপের অংশ পাইছে, ও এখন এটার ভিতরে পড়ছে। তাহলে ওর প্রেসারটা কেমন হইছে? অ্যাটমসফিয়ারের চেয়ে কমে গেছে, ডিক্রিজেস দ্য প্রেসার। প্রেসারটা কমে গেছে। তাহলে প্রেসার কমে গেলে, একটা হেড কমে গেলে আরেকটা হেড তার বেড়ে যাবে। এত কথা না বললে আমি এটা লিখে দিই, তাহলে অনেকের মনে থাকবে না। এই যে for mouthpiece the vena contracta, এই যে এই জিনিসটাই হচ্ছে ভেনা কন্ট্রাক্টা, এই বিন্দুটা। The vena contracta is no more in air. এটার বাতাসে নাই, it is in the mouthpiece. এটা মাউথপিসের ভিতরে উৎপন্ন হয়েছে। So the pressure at vena contracta is less than atmospheric. সে যদি বাতাসে উৎপন্ন হতো সে তার জায়গায় চলে আসছে, অ্যাটমসফেরিক প্রেসারে থাকতো। কিন্তু যেহেতু সে এটার ভিতরে উৎপন্ন হয়েছে একটা বদ্ধ জায়গায়, তাই তার প্রেসারটা কম, অ্যাটমসফেরিকের চেয়ে সে কম প্রেসারে আছে। তাহলে তার পি বাই গামার ভ্যালুটা যদি কমে যায়, তার ভি স্কয়ার বাই 2g ভ্যালুটা অবশ্যই বাড়তে হবে। একটা হেড কমলে আরেকটা হেড বাড়তে হবে। কেন? টু কিপ দ্য বার্নৌলিস ইকুয়েশন কনস্ট্যান্ট। বার্নৌলির থিওরাম বা ইকুয়েশনটা কনস্ট্যান্ট রাখতে হলে একটা হেড বাড়লে আরেকটা হেড অবশ্যই কমতে হবে। তাহলে তার ভি এর ভ্যালুটা যদি বাড়ে, মাউথপিস অ্যাডের ফলে পানিটা যদি এখান দিয়ে দ্রুত গতিতে বের হয়, ভি যদি বাড়ে তার কিউ কেমন হবে? বাড়বে। কারণ কিউ এর সাথে ভি এর সম্পর্কটা কেমন? হ্যাঁ, এই যে কিউ ইকুয়াল টু এভি, এই জন্য। তাহলে দেখেন the effect of adding mouthpiece is to increase the discharge. এবং এটা আমাদের উদ্দেশ্য থাকে অনেক সময় যে ডিসচার্জ বাড়ানো। ঠিক আছে? এটা কিন্তু
ইনডাইরেক্ট হিসেবে প্রশ্নে আসে অনেক সময়, যে অনেক সময় বলে আপনাকে ডিসচার্জটাকে বাড়াইতে হবে, আপনি কি করতে পারেন? উত্তর হলো মাউথপিস অ্যাড করতে পারি। ঠিক আছে, এবং মাউথপিসের সংজ্ঞাটা এখানে জানা জরুরি। এই অংশটুকু হইতে হবে, এই ওপেনিংটা যদি হয় ডি তার 3 গুণ, যদি 3 গুণের বড় হয়ে যায়, গ্রেটার দেন যদি হয়ে যায়, তখন জিনিসটা হয়ে যায় পাইপ। স্মলার দেন যদি হয়, তাহলে জিনিসটা হয়ে যায় ওরিফিস। ব্যাস, এটুকুই এখান থেকে পড়া, বাকি সব হিসাব সেম। দেখে আসি আমরা। এই যে দেখেন, বাকি সবকিছু সেম। এখানেও দেখেন, এখানে উপরে আর এই বিন্দুতে আপনি যদি বার্নৌলির থিওরামটা অ্যাপ্লাই করেন, তাহলে সেই একই রকম v স্কয়ার বাই 2g, v ইকুয়াল টু রুট ওভার 2gh, q ইকুয়াল টু av, কিন্তু এখন a হলো এরিয়া অফ দ্য মাউথপিস, আগে ছিল a হচ্ছে এরিয়া অফ দ্য ওরিফিস। যার ভিতর দিয়ে পানি যাবে আমি তো সেই এটাই নিব, সেই এরিয়াটাই তো নিব। আমি চাচ্ছি এখান দিয়ে ফ্লো বের করতে, ফ্লো থ্রু মাউথপিস, ফ্লো থ্রু মাউথপিস। মাউথপিসের ভিতর দিয়ে ফ্লো বের করতে চাচ্ছি, তাহলে তো মাউথপিসের এরিয়াই নিব। মাউথপিসের এরিয়া গুণন এখানে কোনো একটা বিন্দুর ভেলোসিটি, এই যে এরিয়া ইনটু রুট ওভার 2g, কিউ থিওরিটিক্যাল। আর কিউ অ্যাকচুয়ালটা হচ্ছে আমরা কি করি, ভলিউম বাই টাইম। ঠিক আছে, আমি কিন্তু বলছি এই দুটা জিনিস সবসময় মনে রাখতে হবে আপ টু এক্সপেরিমেন্ট 10। সেটা কি, কিউ থিওরিটিক্যালটা হলো যে কোনো একটা ফর্মুলা a রুট ওভার 2gh, যেখানে a হলো এরিয়া অফ মাউথপিস, আর কিউ অ্যাকচুয়াল সারা জীবনই এক, ভলিউম বাই টাইম। ঠিক আছে, আর কেউ যদি কিউ থিওরিটিক্যাল আর কিউ অ্যাকচুয়াল বের করতে পারে, তাহলে সে সিডিও বের করতে পারবে, যেটা হলো কিউএ বাই কিউটি, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। দেখেন তো এটুকুই কিনা? হ্যাঁ, এটুকুই। এই যে কিউ থিওরিটিক্যাল, কিউ অ্যাকচুয়াল, সিডি, জাস্ট এটুকুই। ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেরিমেন্ট ওরিফিস এন্ড মাউথপিস ইজ, ক্যালকুলেশনের ডিফারেন্স হচ্ছে এখানে জাস্ট এরিয়াটা। এই এরিয়াটা হচ্ছে আগেরটার জন্য ছিল এরিয়া অফ দ্য ওরিফিস, এখন এটার জন্য হচ্ছে এরিয়া অফ দ্য মাউথপিস। এইটুকুই হচ্ছে ডিফারেন্স। এছাড়া আপনারা এই যে দেখেন, আবারও বড় এইচটা নেওয়ার সময় কিভাবে নিতে হবে, এই যে আমি আবার লিখেও দিচ্ছি যাতে আপনাদের কনফিউশন না হয়। এই অবজার্ভ বিয়োগ কারেকশন, এভাবেই নিতে হবে। একই রকম এক্সপেরিমেন্টাল সেটআপ, সব সেম, শুধু এখানে একটা ছোট একটা পাইপ আসছে। কুইজে যখন এরকম ছবি দেখবেন তখন বুঝবেন আচ্ছা এটা প্রশ্নটা মাউথপিস থেকে আসছে। আর যদি দেখেন যে না এরকম কিছু না, এই প্লেন ছিদ্র আসার আর সুযোগ নেই, কারণ ওটা তো আর এই ফাইনালের সিলেবাসেই নেই, ওরিফিস তো শেষ হয়ে গেছে, তার মানে এখন মাউথপিস থেকেই আসবে। আচ্ছা দেখেন, এখানে আরো সহজ একটা মাত্র গ্রাফ, টু ফাইন্ড সিডি ফর দ্য মাউথপিস, এবং একটাই গ্রাফ, এই যে কিউএ ভার্সেস এইচ ইন লগ লগ পেপার, একই রকম। এখানেও আপনি দেখেন তো পাওয়ারটা কিসের সমান আসবে, এই যে এইচ এর পাওয়ারটা কত, হাফ রুট, তাই না? এক্সপোনেন্টটা কিসের সমান আসবে, হাফের সমান আসবে। পয়েন্ট কোথায় পাবো, ফ্রম ডাটা শিট। এই যেটা আঁকিয়ে ফেলবো, কিউ ভার্সেস এইচ, এটার যে স্লোপটা সেটাই হচ্ছে এন, ভ্যালুটা আসবে আপনি এরকম লিখিয়ে নেন, এরকম এটার ভিতরে আইনেন, এটার ভ্যালুটা হলো হাফ। শেষ, এই যে সিডি এইচ, আর সিডি কত,
আছে? এতটুকু হচ্ছে লগ সি। লগ সি থেকে অ্যান্টি লগ করলেই আসবে শুধু সি। অ্যান্টি লগ করলে আসবে শুধু সি। তারপরে সি বাই এ রুট 2g করলে আসবে সিডি। সরি, সিডি এবং এন দুইটা জিনিস বের করতে হবে কিন্তু গ্রাফ থেকে। মনে হয় মিডে মনে হয় এরকম গ্রাফের প্রশ্ন কি আসছে আপনাদের? মিডে কি গ্রাফের প্রশ্ন আসছিল? না ম্যাম। হ্যাঁ, আসেনি? না ম্যাম। হ্যাঁ, ফাইনালে তার মানে আসবে। বি রেডি, রেডি থাকেন। ঠিক আছে, তাহলে এইটুকু করলে আমাদের এটা শেষ। আমি একটু দেখে আসি ডাটা শিট। এই যে দেখেন অ্যাকচুয়াল হেড। অ্যাকচুয়াল হেডটা কিভাবে করবো? এই যে অবজার্ভ হেড বিয়োগ হেড কারেকশন। এই যে হেড কারেকশন, এই যে অবজার্ভ হেড করলেই আসবে অ্যাকচুয়াল হেড। ভলিউম অফ দ্য ওয়াটার কিভাবে বের করবো? এই যে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ট্যাঙ্ক গুণন ডিফারেন্স ইন গেজ রিডিং করলেই আসবে ভলিউম। তারপরে টাইমটা কিভাবে? স্টপ ওয়াচ দিয়ে। তাহলে কিউএ কি? ভলিউম বাই টাইম। লিখে দিয়েছি আমি এখানে, লিখে দিয়েছি ভলিউম বাই টাইম। ঠিক আছে, আরো ভেঙে লিখে দিই যে ভলিউমটা কিভাবে আসবে। ভলিউমটা আসবে হচ্ছে এরিয়া অফ দ্য ট্যাঙ্ক, এরিয়া অফ দ্য ট্যাঙ্ক গুণন পয়েন্ট গেজ। পয়েন্ট গেজটা কিছুই না, একটা স্কেল। গেজ রিডিং করলে আসবে ভলিউম, আর টাইমটা আসবে স্টপ ওয়াচ দিয়ে। এসে গেল কিউএ। কিউটিটা কি? এ রুট 2g। এই যে এটাও আমি লিখে দিয়েছি এখানে। এই যে এ রুট 2gh লিখে দিচ্ছি। এই যে এরিয়া, এরিয়া অফ দ্য মাউথপিস ইনটু রুট ওভার 2gh করলে আসবে থিওরিটিক্যাল। দুইটা এরিয়া আছে কিন্তু, কনফিউজড হওয়া যাবে না। একটা হলো এরিয়া অফ দ্য মাউথপিস, একটা হলো এরিয়া অফ দ্য ট্যাঙ্ক। নাম শুনেই বুঝতেছেন, একটা হলো ট্যাঙ্কের এরিয়া, এটা একটা বড় এরিয়া, আর মাউথ পিসের এরিয়া এটা একটা ছোট এরিয়া। আচ্ছা, কিউএ বাই কিউটি করলেই আসবে কি? সিডি। এই যে কিউএ, এই যে QT। এবং এখানে এভারেজ লেখার একটা জায়গা আছে। শেষ। দুইটাই আপনি এখানে যে ডাটা শিটটা আছে এই ডাটা শিটটা প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। ল্যাবটা করলেই আপনার অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হয়ে যাবে এবং ডাটা শিটটা আমার কাছ থেকে সাইন করাইতে হবে। এবং ওই দিন আমি ল্যাবের সময় প্রেজেন্ট থাকবো। আপনাদের যে কোনো ক্যালকুলেশন বা গ্রাফ জাতীয় গ্রাফের কনফিউশনে আমার কাছে আসবেন। আমি তো দেখাই দিলাম, তারপরেও যে হইতেই পারে কনফিউশন, মনে নাই থাকতে পারে, ক্যালকুলেশন ভুলভাল হতে পারে, সেটা অবশ্যই আমাকে দেখাই দিতে হবে। আমার কাছে আসবে যে বুঝতে পারছি না কি হবে, আমি দেখাই দিব। এবং অন টাইম ল্যাব হবে। যার যার ক্লাসের দিনই সে ল্যাব করবে এবং সরাসরি ল্যাবে চলে যাবেন। আমার জন্য বসে থাকার কিছু নাই। ল্যাবে চলে যাবেন। ল্যাবে যে ডাটাটা নিয়ে আসার পর আপনার কনফিউশন সৃষ্টি হবে, আগে তো হবে না। আপনি আগে যাবেন, যাই ডাটাটা নেবেন, নিয়ে আসবেন, তারপরে আপনার হলো কনফিউশন থাকলে আমি দেখবো এবং অ্যাটেন্ডেন্সটাও আমি পরেই নিব। যে আমাকে ডাটা শিট সাইন করাবে সেই অ্যাটেন্ডেন্সটা পাবে। হ্যাঁ, তাহলে একটু করলে আপনার 5-6 হয়ে যাবে, এরপরে 7। ঠিক আছে, আছেন তো আপনারা? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে আপনারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, আগামীকাল তো ল্যাব নাই, তারপরের দিন থেকে ল্যাব শুরু। ম্যাম আমাদের প্রজেক্টটা কোন উইকে দিবেন? প্রজেক্টটা দিয়ে দিব। প্রজেক্টটা বানানো হয়ে গেছে, দিয়ে দেবো। প্রজেক্ট করতে সময়ও লাগবে না। প্রজেক্ট, আরেকটা কথা একটু বলে রাখি, প্রজেক্টের প্রেজেন্টেশনটা আগে হবে, ফাইনাল কুইজটা পরে হবে। প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য 1 উইক দেওয়া হবে। 1 উইকের মধ্যে প্রজেক্টটা করে প্রেজেন্টেশনটা দিতে হবে, তারপরে আপনি ফাইনাল কুইজটা দিবেন। ঠিক আছে, ফাইনাল কুইজে হয়তো বা 5 থেকে 10 সব থাকবে না, সিলেক্টিভ কয়েকটা থাকবে। সিলেক্টিভ কয়েকটার উপর আপনার ফাইনাল কুইজটা হবে। সেগুলো আমি এখনো ঠিক করি নাই, আপনাদের মাহফুজ স্যারের সাথে বসে আমি ঠিক করে দিব। টেনশনের কিছু নাই, টাইম দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন আছে 5 আর 6 এর উপর? দেখেন তো। নো ম্যাম।
হ্যাঁ স্লাইড তো দিয়ে দিছি, ক্লাস করার দায়িত্ব কিন্তু আপনাদের, বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের সাথে ফেস টু ফেস ক্লাস হচ্ছে না তার মানে কিন্তু এই না যে আমি পড়াই নেই। হ্যাঁ আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবকিছু এবং লিখেও দিচ্ছি স্লাইডে, এবং আমি ওই দিন প্রেজেন্টও থাকবো। যে কোনো প্রবলেমে আমার কাছে আসতে হবে যে আমি এটা বুঝতেছি না, এটার ক্যালকুলেশনটা এরকম কেন হলো, বা গ্রাফের শেপটা কেমন হবে, ঠিক আছে আমার কাছে এসে দেখাই নিতে হবে। এবং আমি রিপোর্টও চেক করে ফেলছি অলমোস্ট সবারই, সেখানে রিমার্কসও লেখা আছে। ভালোই লিখছেন সবাই, রিপোর্ট খারাপ হয়নি। তো আর কোনো প্রশ্ন না থাকলে কি কেটে দিই? দেখেন আসসালামু আলাইকুম। ওকে আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে তাহলে দেখা হবে ক্লাসের দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।